দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 26। মারা যায়নি, মেরে ফেলেছে। বাঁকুড়ে শুনে ফারদিনের শিরদাঁড়া বেড়ে স্রোত নেমে গেল। খানিকটা বিস্ময়ের সাথে বলল, কি বলছো তুমি? মেরে ফেলেছে মানে? আমরা নিজে নিজে কি মারা যেতে পারি? সৃষ্টিকর্তা আমাদের নিয়ে যান, আমি এটাই বললাম। ফারদিনা হাঁপ ছেড়ে বাঁচল, বলল, তুমি কখনো কখনো ভয়েই পাইয়ে দাও। আমি যতক্ষণ তোমার সাথে আছি ভয় পাবার কোনো কারণ নেই। ফারদিনা ঘাড় টান করে বাড়ির মূল ফটকের দিকে তাকালো। হাতে খঞ্জন নিয়ে কিছু পাহারাদার পায়চারি করছে। ওদের লম্বাটের দানবের মতো শরীর দেখা যাচ্ছে। সুফিয়ান জিজ্ঞাসা করলো, কি দেখছো? দেখছিলাম কেউ এদিকে আসছে কিনা। ভয় পাচ্ছ? ফারদিনা মাথা ওড়ালো, না। সুফিয়ান কিছু বলার আগে অর্শের খুরের ধুপধুপ শব্দ ভেসে আসলো। তাদের ডান দিক থেকে বিশাল ক্ষেত, ক্ষেতের ওপারে বাগান। সচরাচর সেদিকে কেউ যায় না। সুফিয়ান কান খাড়া করে সেটা শোনার চেষ্টা করলো। স্পষ্ট শোনা যাচ্ছে শব্দটা। সুফিয়ান ফারদিনের দিকে চেয়ে বলল, তুমি বাড়ি ফিরে যাও, আমি আসছি। কোথায় যাবে? ফারদিনা প্রশ্নে বিদ্ধ করল। সুফিয়ান কোনো জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। সেদিকে চোখ মেলালো যেদিক থেকে অর্শের দৌড়ের আওয়াজ আসলো। সুফিয়ানের অভিব্যক্তি দেখে ফারদিনা দাঁড়িয়ে বলল, কি দেখছো ওইদিকে? সুফিয়ান সত্য কথা বলল না, কিন্তু মধ্যে বলতে তার এখন মোটে ইচ্ছে করছে না। সত্য মিথ্যায় সে যেন হঠাৎ করেই চাপা পড়ল। সুফিয়ান জবাব দেবার আগেই ফারদিনা বলল, চুপ করে আছো কেন? জবাব দেওয়ার আগে প্রশ্ন করলে চুপ তো থাকতে হবে। এখন বলো, শব্দ কোথায় পেয়েছো শুনতে? কিসের? ফারদিনা সুফিয়ানের পেছনের দিকে তাকালো। সে কোনো শব্দ পেল না। খুরের ধুপধুপ শব্দ এখন আর আসছে না। সুফিয়ান ঘুরে একবার বাগানের দিকে তাকিয়ে দ্বিতীয়বার ফারদিনের দিকে চেয়ে বলল, আমি অর্শের দৌড়ের আওয়াজ পেয়েছিলাম। এত রাতে কারা অর্শ নিয়ে ছোটাছুটি করছে সেটাই দেখতে চেয়েছিলাম। আমিও যাব তোমার সাথে। মেয়ে মানুষ নিয়ে ঝুঁকি নিতে হয় না, বিশেষ করে তোমাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। তুমি বাড়িতে চলে যাও। ফারদিনা নিষ্প্রাণ মুখে বলল, আমিও যাব। সুফিয়ান বলল, মেয়ে মানুষ আর কিছু পারুক আর নাই পারুক, পুরুষের মন গলাতে ঠিকই পারে। যদি ওরা ডাকাতের দল হতো তো আমরা চেঁচাবো, তারপর ওদের ধরিয়ে দেব। কাদের দিয়ে ধরিয়ে দেবে? আমার ভাইদের। কথা শেষ করতে পারলো না। বাগান থেকে একই শব্দ পুনরায় ভেসে আসলো। এবার অর্শের হেঁসাধ্বনি আসলো। সাধারণত অর্শ হেঁসাধ্বনি তুললে একটা তীর্যক আওয়াজ আসে না। যদি কোনো অর্শকে নিয়ে জোর করে কোনো কঠিন কাজ করানো হয় তবে এরকম হেঁসাধ্বনি তুলবে। রাঙাকে কিনে আনার পর থেকে সুফিয়ানের অর্শের প্রতি বেশ ধারণা হয়েছে। ফারদিনা বলল, অর্শের হেঁসাধ্বনি শুনতে পেয়েছি, কিন্তু এত রাতে অর্শ নিয়ে কে ছুটছে? ফারদিনা চিন্তিতমূলক কণ্ঠে বলল। সুফিয়ান বলল, কে না কারা বলো, কারা ছুটছে? একাধিক অর্শের খুরের ধুপধুপ শব্দ আসছে। তুমি নিশ্চিত করলে কি করে বলছো? আমি তোমার মতো গাধা না। আমি গাধা? ফারদিনা দুই কোমরে হাত চেপে জিজ্ঞাসা করলো। সুন্দরী মেয়েরা গাধাই হয়। প্রশংসা করছো না গাধা বলে সম্বোধন করছো? দুটোই। ফারদিনা মুখে গম্ভীর ভাব নিয়ে আসলো। সুফিয়ান অস্পষ্টভাবে বলল, গাধার মতো আবদার করে নিজের মুখ গম্ভীর করে ফেলে, অদ্ভুত। সুফিয়ান অস্পষ্টভাবে কথাগুলো বললেও ফারদিনা গাধা শব্দটি পরিষ্কার শুনতে পেয়েছে। শোনো, মেয়েদের বুদ্ধি নিয়ে কিছু হয় না। তাদের কাজ হচ্ছে স্বামীর সেবা করা, সন্তানদের বড় করা, সংসার সামলানো। এখানে বুদ্ধির দরকার নেই। শোনো, বুদ্ধিমান পুরুষেরা সবসময় গাধা বই পায়, বুঝেছ? বুঝেছি। কি বুঝেছ? সুফিয়ান ফারদিনের দিকে কিছুটা ঝুঁকে প্রশ্ন করলো। ফারদিনা চাপা স্বরে হেসে বলল মৃদু কণ্ঠে, আমি তোমার বউ, বউ বলে রেখেছ। সুফিয়ান নিঃশব্দে পুনরায় বলল, এই জন্যই বলে মেয়ে মানুষ গাধা। চলো ডাকাত খুঁজতে যাই। ফারদিনা বেশ উৎফুল্ল হলো। এখানে খুশি হওয়ার কারণটা সুফিয়ান ঠিক বুঝতে পারল না। মনে হচ্ছে ডাকাতরা মিলে মেলায় আয়োজন করেছে, সেখানে প্রধান অতিথি ফারদিনা। সুফিয়ান কিঞ্চিত ভ্রু কুঁচকে বলল, ওরা যদি সত্যি ডাকাত হয় আর যদি আমাকে আমন্ত্রণ করে তবে আমি তোমাকে ওদের কাছে দিয়ে পালাবো। কাপুরুষ, বিশেষ করলো ফারদিনা। আসল পুরুষ। কাপুরুষ বলছো কেন? ফারদিনা মুখ বাঁকিয়ে বলল, তোমাকে দেখে মনে হয় না তুমি পুরুষ। সুফিয়ান ভ্রু উঁচিয়ে বলল, বাচ্চা মেয়ে বলে ছেড়ে দিলাম, ডাকাতের দলের কাছে যাবে, চলো।
আকাশে কাদারে মেঘ, রাত ঘন হয়ে এসেছে, কুয়াশা চাদরে ঢেকে গেছে চারদিক। ক্ষেতের আইলের ওপর দিয়ে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে যাচ্ছে তারা। পায়ের নিচে ভেজা ঘাস চুপচাপ সরে যাচ্ছে। দূরে কোথাও প্যাঁচার ডাক কেঁপে কেঁপে উঠছে রাতটা। ফারদিনার হাতে লণ্ঠন। সুফিয়ান ফারদিনার ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে, শক্ত করে, যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। সুফিয়ানের বলিষ্ঠ হাত অনুসরণ করে ফারদিনা তাকালো সুফিয়ানের মুখের দিকে। এক পাশ দেখা যাচ্ছে, শ্যামবর্ণের পুরুষ, এর সৌন্দর্য রাতে ফুটে ওঠে না। কিন্তু ফারদিনা দেখছে সুফিয়ানের সৌন্দর্য যেন হঠাৎ করে বেড়ে গেছে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। পথের ভেজা মাটি ঘাস সেদিকে খেয়াল নেই। সুফিয়ান হাত ধরে রেখেছে, পথ আলাদা করে দেওয়ার দরকার নেই। ফারদিনা দৃষ্টি সরিয়ে এক ফালি হাসি দিল। ক্ষেতের শেষ প্রান্তে তারা, সামনে বিশাল এক বিস্তীর্ণ বাগান, এতটাই শুনছান যেন নীরবতায় আক্রমণ। এর জন্য উদ্ভিদ রেখেছে ওদের। সুফিয়ান বাগানের ভেতরে প্রবেশ করার আগে চারদিক একবার চোখ বুলিয়ে নিল। মজিদ মিয়া একবার বলেছিল, তালুকদার বাড়ির সামনে থেকে যে ক্ষেত চলে গেছে, তারপরে যে বাগানটা আছে, সেটা মোটেই সুবিধা না। দিনের বেলাও সেখানে কেউ আসে না। সুফিয়ান তখন বলেছিল, বাঘ আছে না ভাল্লুক? মজিদ মিয়া সরু চোখে জবাব দিয়েছিল, থাকলে থাকতেও পারে। মজিদ মিয়া মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে। সবাই বলে তার মাথায় সমস্যা। সমস্যা না হলে নিজের মেয়েকে 10 বছর পর আবার কেউ মারতে পারে? গত কয়েকদিন ধরে মজিদ মিয়ার খবর নেই। সুফিয়ান ফারদিনার জন্য তার খোঁজ খবর নিতে পারছে না। নিজের কাছে নিজেই অপরাধী মনে হলো। সুফিয়ান দাঁড়িয়ে আছে বলে ফারদিনা জিজ্ঞেস করলো, বাগানের ভেতরে যেতে ভয় পাচ্ছ? দাঁড়িয়ে আছো কেন? সুফিয়ান রসিকতা করে বলল, সুন্দরী বউকে যদি ডাকাতেরা চেয়ে বসে, আমি সেই ভয়ে আছি। ডাকাত দলের কাছে আমাকে দিয়ে দাও, সমস্যা নেই, কিন্তু সেই সুবাদে অন্তত বউ বলে তো ডাকলে আমার বেশ ভালোই লেগেছে। সুফিয়ান বলল, বেহায় আমি। রাত বাড়ছে, ঘড়ির কাঁটা ঠিক কটায় এসে বিঁধেছে বলা মুশকিল। চাঁদের গায়ে মেঘ ঘনিষ্ঠ হয়ে বেশ কিছুটা রয়েছে। এখন আস্তে ধীরে উড়ে যাচ্ছে মেঘ। চাঁদের আলো বাগানে পড়েছে। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। তবে সবে মাত্র শোনা গেল ওদের ডাক। এতক্ষণ সবকিছু নির্বাক ছিল, যেন ওরা সুফিয়ান আর ফারদিনাকে দেখে চিৎকার করছে। তারা ধীর পায়ে হেঁটে বাগানের মধ্যভাগে চলে গেল। ফারদিনা হঠাৎই ঠ মেরে দাঁড়িয়ে গেল। সুফিয়ান ফারদিনার চোখের দিকে চেয়ে বলল, এমনভাবে চেয়ে আছো যেন তোমার সামনে ভূত পড়েছে। ফারদিনা হাতের ইশারায় দূরে কিছু একটা দেখায় দিল। বেশ কিছু জায়গা জুড়ে মশাল আর আলো জ্বলছে। সুফিয়ান দেখালো। ফারদিনা ঢোকিয়ে বলল, সত্যি ডাকাত হবে ওরা, চলো আমরা ফিরে যাই। প্রমাণ ব্যতীত কাউকে সন্দেহ করা ঠিক না। তাহলে ওরা নিশ্চয়ই পুনের কাজ করছে। ফারদিনার কণ্ঠে ক্রোধ। সুফিয়ান ফারদিনার রেস্ট টেনে বলল, হতেও পারে। কিছু মানুষ দিনে ভালো কাজ করতে সুযোগ পায় না, তাই রাতে করে। রাতের অন্ধকার ওদের জন্য উপযুক্ত সময় হয়। চলো আমরা আড়াল থেকে দেখি ওরা ঠিক কী করছে। সুফিয়ান ও ফারদিনা পরবর্তী পা ফেলতেই এমন একটা কালো রঙের বিড়াল লাফিয়ে লাফিয়ে চলে গেল তাদের সামনে থেকে। হঠাৎ কালো বিড়ালের আহ্বানে ফারদিনার চমকে উঠল। শ্বাস প্রশ্বাস কিছুটা ভারী হলো। সুফিয়ান ফারদিনাকে সাহস দিয়ে নিজের কাছে টেনে নিল। বিড়ালের কাছে রাতে ঘোরাফেরা করা, ইঁদুরের খোঁজ করা, যেন ইঁদুরই একমাত্র শিকার। আজ রাতটা যেন তার কোনো অশুভ। বাগানের গাছপালা নিঃশব্দে কাঁপছে। দূরে কোথাও চাঁদের আলো ঘিরে ফেলেছে ঘন মেঘ। সুফিয়ান ও ফারদিনা পুরো পাথরের ফোয়ারার আড়ালে লুকিয়ে পড়ল। চোখ রাখলো মশালের আলোর দিকে। বেশ কিছু মশাল জ্বলছে। বাতাসে হঠাৎ করে অদ্ভুত গন্ধ, স্যাঁতস্যাঁতে মাটি আর পচা ফুলের মিশ্রণ। তারপর ঝোপসরে বেরিয়ে এলো রক্তবর্ষীয় বাঘ। চোখ লাল, থাবায় মাটি খুঁড়ে ফেলেছে, যেন অস্থির ক্ষুধা তাকে পাগল করে তুলেছে। কিন্তু ওর ঘাড়ে একটা চামড়ার কলার বাঁধা। ফারদিনা বিস্ফোরিত চোখে ফিসফিস করে বলল, ওটা ওটা তো কারো পোষা বাঘ মনে হচ্ছে। সুফিয়ান আঙুলের ইশারায় শব্দে চুপ থাকতে বলল। বাঘটা থেমে গেল, কান খাড়া করলো। তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক কণ্ঠ, শান্ত হও রসেশ্বরী। বাঘের গর্জন থেমে গেল মুহূর্তে। ছায়ের মধ্যে থেকে বেরিয়ে এলো এক মানুষ, লম্বা কালো চাদরে ঢাকা মুখ, হাতে তামার লণ্ঠন। আলোয় তার মুখ স্পষ্ট হলো না, শুধু ঠোঁটের কোণে এক বিকৃত হাসি। এরপর 3টি অশ্ব বেরিয়ে আসলো। অশ্বের পৃষ্ঠায় চেপে বসা 3জন মুখোশধারী, সাথে বেশ কয়েকজন অনুচারী। অশ্ব থেকে একজন মুখোশধারী নেমে বাঘটার হাতে হাত রাখল। বাঘটা যেন বিড়ালের মতো শান্ত হয়ে গেল।
মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মানুষটি মৃদু স্বরে বলল, আজ একজন পেয়েছি, রক্তেশ্বরী। কিন্তু খুব শিগগিরই অনেকেই আসবে তোর খিদে মেটাতে। তোর শরীরে শক্তি না থাকলে আমাদের শত্রুদের বিরুদ্ধে তুই লড়বি কিভাবে? ফারদিনের বুক কাঁপছে। সুফিয়া নিঃশব্দে মুঠি চেপে ধরল। বাঘের মাথায় হাত বুলিয়ে দেওয়া লোকটির শুধু চোখ দেখা গেল, তাকে শনাক্ত করা গেল। সায়েমের কণ্ঠ। ফারদিনা নিচু স্বরে বলল, ভাই। সুফিয়ান কিছু বলল না, শুধু চেয়ে রইল। তাদের উদ্দেশ্য দেখার পালা। এই কাল রাত্রি শুধু বন্যা নয়, মানুষের তৈরি এক দানবীয় আয়োজন। দ্বিতীয়জন অশ্ব থেকে নেমে দাঁড়ালো। সে অনুচারীকে লক্ষ্য করে বলল, বাঘের তাজা খাদ্য নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। দিনের আলো ফুটলে অশুভ হবে। থেমে গেল তার কণ্ঠস্বর। তারপরে শুধু হাসির বর্ণ শুরু হয়ে গেল। সুফিয়ান ফারদিনাকে বলল, তোমার ভাই রায়ান। কিন্তু ওরা কি করছে? আমি কিছুই জানি না। চলো এখান থেকে, আমাদের দেখে ফেললে শেষ করে ফেলবে। দাঁড়াও, তোমার ভাইরা কি পুণ্যের কাজ করছে এটাই দেখা দরকার। রায়ান, সায়েম সহ সবাই হাসি থামালো। শেষমেশ ভেসে আসলো আরিফের কণ্ঠ। প্রকৃতি যেন তারাই অপেক্ষা করছিল। আরিফ বলল, আজকে রাতটার নাম কি দেওয়া যায়? প্রশ্নটা যেন সবাইকে ঘিরে করলো। সায়েম আগ বাড়িয়ে বেশ প্রফুল্ল মনে বলল, ভাই, আজকে রাতে নাম দাও রক্তের আহার। রায়ান বলল, আমাদের ছোট্ট ভাইয়ের মাথায় বুদ্ধি আছে, পরবর্তী জমিদার হলেও হতে পারে। সায়েম বেশ তীর্যক আওয়াজে হাসলো, যেন এই মন্তব্য ওর আশায় ছিল। আরিফ একটা পাথরের খণ্ডের উপরে বসলো। সামনে অগ্নিকুণ্ড। আগুনের ঝলকানিতে আরিফের চোখ মুখ দুটো লাল দেখাচ্ছে। মুখমণ্ডলে রক্ত ছিটকে রয়েছে। চাদর মুড়ি দেওয়া তামার লণ্ঠন হাতে এগিয়ে আসলো লোকটি। হঠাৎ বাতাস থেকে বয়ে আসা তার মুখ থেকে চাদরটা উড়ে গেল। সে চোখ বুজে আবার মেলল। একটি চোখ নেই তার। খোদার করা আংটিটায় যেন যেন কেউ ইচ্ছে করে চোখ উপড়ে ফেলেছে। ফারদিনা হা জাতীয় ফিসফিস করে শব্দ করে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে। সেদিন রাতে স্বপ্নে যে দেখেছিল একজন বৃদ্ধ ঝিলমিলের কাছে তার জন্য চিঠি পাঠিয়েছে। লোকটির একটি চোখ ছিল না। স্বপ্ন থেকেই যায়, সত্যি হয় না। তবে আজ কেন তার সামনে অন্ধ লোক হাজির হলো? তার ভাইয়ের সাথে কি করছে? তার ভাইরে বা কি করছে? ঠিক কিছুক্ষণ আগে যে একজন নির্মমভাবে হত্যা করেছে তারা কুমিরের জন্য। তাদের বাড়িতে প্রাচীর ফাঁদ রয়েছে। ফাঁদের কিছু অংশ আছে, সেখানে পা রাখলে কুমিরের খাদ্য হিসেবে পরীক্ষায় পড়ে যাবে। সেই জবাব মিলেছিল। কিন্তু আজ রক্তশোষী বাঘ কেন? বাঘ কীভাবে শত্রুদের মোকাবেলা করে? ফারদিনা কোনো জবাব পেল না। প্রশ্নবিদ্ধ চোখে শুধু তাকিয়ে রইল। যদি জবাব মেলে? রায়ান বলল, জলদি ওকে ধরে নিয়ে আয়। কজন অনুযায়ী একজনকে পাকড়াও করে ধরে এনেছে। লোকটি ছোটার জন্য ছটফট করছে, ছুটতে পারছে না। দানবের মতো শরীর অধিকারী অনুচারীগণ। ওদের দেখে মনে হচ্ছে জল্লাদ কারো গলা কাটার জন্য প্রস্তুত হয়ে আছে। পীড়িত ব্যক্তি শব্দ করে গোঙাচ্ছে, হাত দুটো বাঁধা, মুখে কালো মুখোশ। শরীরে সবটুকু শক্তি দিয়ে ছুটে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু অসম্ভব ওদের হাত থেকে রক্ষা পাওয়াটা। এতক্ষণ টেন্ডা পেলেও এখন পাচ্ছে। রায়ান বলল, ওর মুখোশ খুলে দে, হাত খুলে দে। মানুষের মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছে জানতে হয়। রায়ানের কণ্ঠে হিংস্র প্রশ্নের মতো ঝংকার। পীড়িত ব্যক্তি নিশ্চিত হলো তার বাঁচার আর উপায় নেই। সর্দার উপস্থিত। যে আদেশ দিচ্ছে সে নিশ্চয়ই সর্দার। আগুনের আভা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। একাধিক লোকের পায়ের শব্দ ওর কানে যাচ্ছে। মৃত্যুর জন্য উপস্থিত হয়েছে। অনুচারীর ওর মুখোশ করল। সুফিয়ান পীড়িত ব্যক্তিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। মেরুদণ্ডে যেন শীতল হয়ে গেল। ফারদিনা বলল, কি হয়েছে? এইভাবে কি দেখছো? তোমার ভাইরা যাকে ধরে এনেছে সে হচ্ছে শামসুল। শামসুল নিরীহ মানুষ। ওকে কেন ওরা স্বীকার করলো? তুমি ওকে চেনো? ভালো করে চিনি। আমার ক্ষেত্রে একসময় কাজ করতো। হাতটা ছাড়ো, তোমার চোখের সামনে ওর কিছু হতে দিতে পারি না। ফারদিনী আকুতি কণ্ঠে বলতো, তুমি জানবে না, ওরা তোমাকেও মেরে ফেলবে। হাত ছাড়ো ফারদিনা। সুফিয়ানের নীরবতার মধ্যেই ক্ষিপ্ত হলো। ফারদিনা বলল, তুমি যদি সত্যি যাও তবে আমি তোমার মৃত্যুকে ডেকে আনতে হবে। সুফিয়ান ফারদিনের মুখের কথাটা শুনে থমকে গেল। ঘুরে একবার ফারদিনের দিকে তাকালো। জল শক্ত হয়ে গেল রাগে, কিন্তু প্রকাশ করতে পারল না। নিজেকে শান্ত করে তার জায়গায় দাঁড়িয়ে থাকলো। শামসুল
হাতে জড়ো করে বলল, আপনারা আমায় কেন স্বীকার করলেন? আমার মতো নিরীহ মানুষের ওপর অত্যাচার করিলেন না, আল্লাহ সইব না। কণ্ঠ কাঁপছে ওর, চোখে জল ভেসে উঠেছে, বেঁচে থাকার তীব্র ইচ্ছা প্রকাশ করলো। সাহেব বলল, তোকে অত্যাচার করবো না তো, তোকে আজ বাঘের খাদ্য বানাবো। শোন, গরিবদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানেই হয় না, শুধু শুধু কষ্ট। বলে হেসে উঠল। তার হাসির সাথে সাথেই সবাই হেসে উঠল। সায়েম হাতে একটা তলোয়ার নিয়ে বলল, যার শরীর পুরোপুরি সুস্থ, নিখুঁত একমাত্র সন্তান, তাকে যদি আমরা অন্ধকার রাতে জবাই করি, তাহলে আমাদের আরও উন্নতি হবে এই জমিদারিতে। শামসুল বলল, এগুলো কুসংস্কার, এগুলোর বাস্তব জীবনের লগে কোনো মিল নাই, আপনারা এগুলো বিশ্বাস করেন না। আরিফ সাহেবের দিকে তাকিয়ে বলল, ছোট ভাই, ভুল বলে ফেলেছিস, আজকের দিনে জবাই করলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না। হাকিম কি বলেছে ভুলে গেছিস? সায়েম সত্যি ভুলে গেছে, মনে করার চেষ্টা করলো, কিন্তু মনে পড়ল না। রায়ান পায়চারি করতে করতে বলল, ভুলে যেতেই পারিস, কোনো ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। আজকের দিনে কারো শরীরে তলোয়ার বা ছুরি লাগানো যাবে না, আমাদের হাত দিয়ে ওর পরিপূর্ণ শরীরকে অর্ধেক করতে হবে, তারপর বাকি খেয়ে দিতে হবে। একচোখা ব্যক্তি লণ্ঠনের আলোতে নিজের মুখকে স্পষ্ট করে বলল, কিন্তু এটা কেমনে সম্ভব? সাইম চিন্তা করছে, আর ইব্রাহিমও চেতনা শহরে ডুবে গেল। শামসুল অনুরোধমূলক কণ্ঠে বলল, আমরা যাইতে দেন, আমার লগে এরম কইরেন না, আমি বাঁচতে চাই। আপনারা যা করতেছেন এগুলো পাপ, কুসংস্কার, বিশ্বাস কইরেন না। রায়ান শামসুলের দিকে গিয়ে তেড়ে এসে লাথি মারল। শামসুল ছিটকে একপাশে পড়ে গিয়ে ধুম করে একটা আওয়াজ সৃষ্টি হলো। রায়ান বলল, এগুলো কুসংস্কার না, বাস্তব। আমরা এত বছর ধরে জমিদারিতে এভাবেই টিকে আছি। এই বাঘ মানুষকে খেয়েও ফেলে আবার রক্ষাও করে, আমাদেরও রক্ষা করেছে অনেকবার, এরপরেও করবে। তোর বেঁচে থেকে কি হবে? একচোখা ব্যক্তি বলল, তাহলে দেরি করো কেন? রাত শেষ ভরে কইরা গেছে, কম সময়, কেমনি কি করবা কইরা ফেলাও। আরিফ বলল, তরোয়াল ছুরি না লাগিয়ে কিভাবে মারবো? সায়েম বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, বলবো? অনুমতি চাইছিস কেন, বল, বলল রায়ান। সায়েম অভিব্যক্তি কঠিন করে বলল, এই যে চিকন গাছটা দেখছো, ওকে ওইখানে বসিয়ে দাও। এরপর ওর দুই হাত আমরা দুইজন ধরে পেছন দিকে টানবো, ওর সমান ভাগে মাঝখানে বসে থাকবে। যখনই আমরা ওর দুটো হাত টানবো, ওর হাত দুটো ছিঁড়ে যাবে, তাহলে এই পরিপূর্ণ মানবদেহ থেকে অর্ধেক হয়ে যাবে, কারণ যার দুটো হাতই নেই সে পূর্ণ হয় কীভাবে? সাহেবের কথা শুনে একচোখা সহ বাকি ব্যক্তিরা বাহবা দিয়ে উঠল। আরিফ বলল, তুই নিশ্চিত থাক, পরবর্তী জমিদারি তুমিই হবি। সায়েম খুশি মনে আরিফের পা ধরে সালাম করলো, বলল, বড় ভাই পিতার সমতুল্য, তুমি দোয়া করো ভাই, একদিন আমি এই আলিমনগরের জমিদার হব। রায়ান গলা পরিষ্কার করলো, রক্তশোষী বাঘটা মাটিতে গা চেপে শুয়ে আছে, একটু পরপর গর্জে উঠছে। আরিফ বলল, সময় নিচ্ছিস কেন, যা করার দ্রুত কর, কে কে হাত ছিবি ওর? সায়েম বলল, আমি আর রায়ান ভাই। শামসুল আশেপাশে তাকালো, পালাবার পথ নেই, চারিদিকে অনুচারী, সবাই একটা গোলচক্রের মধ্যে, যেন রক্তের খেলা শুরু হবে এক্ষুনি। শেষবারের মতো আশেপাশে দেখে পালানোর পথ খুঁজল, না, কোনো পথ নেই। আরিফের কাছে আসতেই পা ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমারা ছাইরা দেন, এই পাপ কইরেন না, অভিশাপ লাগবো, ছাইরা দেন আমারে। ওর কথা কারো মন করল না, আরিফের গলা ধরে গাছের সাথে বসিয়ে দেয়। শামসুল কাঁদছে। সায়েম এসে শামসুলের এক হাত ধরল, আরিফ আরেক হাত ধরল। দুজনে গাছের পেছনে সরে ওর দুই হাত শরীরে সমস্ত বল প্রয়োগ করে টানতে থাকলো। শামসুলের চিৎকারে গোটা বাগান কেঁপে উঠছে। জীবিত অবস্থায় কারো অঙ্গ ছিঁড়ে নেওয়া হলে সেই যন্ত্রণা মৃত্যু ব্যতীত সম যন্ত্রণা হার মানায়। শামসুলের শরীরে চামড়া ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে, রক্তে ইতিমধ্যে শরীর ভিজে গেছে। একচোখে ব্যক্তি বলল, আরও জোরে টানো। বাঘের রক্তের গন্ধে শোয়া থেকে উঠে দাঁড়ালো। সাহেব আরিফকে লক্ষ্য করে বলল, ভাই আরও জোরে টান, এক্ষুনি ছিঁড়ে যাবে। বলতে না বলতেই শামসুলের দুটো হাত চট করে শব্দে ছিঁড়ে যায়। শামসুল মাটিতে লুটিয়ে পড়ে, কাতরাচ্ছে, গলা থেকে স্বর বের হলো না, তবু নির্বাক কণ্ঠে শেষবারের মতো বলল, এই কুসংস্কার একদিন তুই শেষ করে দেব। ফারদিনা চেঁচিয়ে উঠতেই সুফিয়ান মুখ চেপে ধরে, নিজের বুকের সাথে ঠেকিয়ে নিল ফারদিনাকে, বলল, ভয় পেয়েও না তুমি, কিছু দেখোনি তুমি, কিচ্ছু হয়নি,
শান্ত হও। সাইম বলল, ভাই এবার বাঘকে খেতে দাও, ওর খিদে পেয়েছে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।